ধন্যবাদ সম্মানিত সভাপতি মহোদয়কে তার তথ্য নির্ভর ও তাৎপর্যপূর্ণ বক্তব্যের জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, করদাতার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগকারী মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ বাস্তবতার সবচেয়ে কাছাকাছি থাকেন। তাই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে রাজস্ব প্রশাসনের চ্যালেঞ্জ, সুপারিশ ও প্রত্যাশা নিয়ে এখন একটি মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পর্বটি পরিচালনা করার জন্য আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আহসান হাবিব মহোদয়কে সবিনয় অনুরোধ করছি। Esteemed guests, I respectfully request the distinguished chair of today's conference, Acting Secretary Internal Resources Division and Acting Chairman National Board of Revenue, Mr. Ahsan Habib, to kindly conduct the exchange of opinion session. আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে মতবিনিময় পর্ব শুরু করছি। এই পর্বে আয়কর, কাস্টমস এবং ভ্যাট বিভাগের মাঠ পর্যায়ের দপ্তরসমূহে কর্মরত কর্মকর্তাগণ তাদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং বিদ্যমান চ্যালেঞ্জ বিষয়ে মতামত উপস্থাপন করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময় করার এবং তার মূল্যবান দিক নির্দেশনা লাভের এই সুযোগ আমাদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অনন্য। মতামত প্রকাশে আগ্রহী কর্মকর্তাবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে হাত তোলার জন্য এবং মাইক্রোফোন আপনাদের নিকট পৌঁছালে নিজের নাম ও পদবি উল্লেখপূর্বক মতামত উপস্থাপনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই রাজস্ব সম্মেলনে আমাদের প্রধান অতিথি মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যগণ, আমন্ত্রিত অতিথি এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাহিদা ফরিদি, কমিশনার শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট। আসলে গত জুলাই মাসের আমাদের মাসিক রাজস্ব সভায় যখন চেয়ারম্যান স্যার জানালেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারী সবার সাথে বসবেন এবং আমাদের দিক নির্দেশনা দিবেন, তখন থেকে আমরা আসলে অনেক উজ্জীবিত এবং আমরা অধীর আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। এবং আমরা বিশ্বাস করি যে আজকের যে এই রাজস্ব সম্মেলন, এই সম্মেলনের পর আমাদের ভ্যাট, আয়কর এবং কাস্টম সুইংয়ের কাজের গতি বাড়বে এবং আমাদের মনোবল আরও অনেক দৃঢ় হবে। মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকারের গৃহীত জনবান্ধব, জনকল্যাণমূলক এবং জননন্দিত কার্যক্রম যেমন ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মার্স কার্ড সহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন গোলাভরা ধানের ন্যায় গোলাভরা রাজস্ব, আর সমৃদ্ধ বাংলাদেশ এবং $1 ট্রিলিয়ন অর্থনীতির যে রূপরেখা বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে, তা অর্জনের মূল ভিত্তি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আহরিত রাজস্ব। মাননীয় প্রধানমন্ত্রী রাজস্ব আহরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধান কর্মকৌশলী হচ্ছে মাঠ পর্যায়ে রাজস্ব আহরণকারীদের সুদৃঢ় মনোবল এবং তাদের কাজের প্রতি আস্থা। এই আস্থার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা স্টেক হোল্ডার মানে যারা রাজস্ব প্রদান করে তাদের সাথে সার্ভিস অ্যান্ড ক্লায়েন্ট রিলেশনশিপের মাধ্যমে আমরা রাজস্ব আদায়ের কাজটি নিরন্তরভাবে করে যাচ্ছি। তবে স্যার, গত বছর থেকে আমাদের প্রকৃত যেই চিত্রটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ভেতর একটা ভীতিকর এবং অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছিল। স্যার, গত বছর জুলাই থেকে এই বছরের জানুয়ারি মাস পর্যন্ত, অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত আমাদের চেয়ারম্যান মহোদয় কিন্তু অলরেডি জানিয়েছেন যে লাস্ট 4 মাসে আমরা রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছি। কিন্তু তার আগের যে 7 মাস ছিল, 7 মাস বা 7.5 মাস, কেন তখন আমাদের এত বড় গ্যাপ পড়েছিল? সেই গ্যাপের মেইন কারণ হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে ব্যাপক একটা ভীতি, এবং এই ভীতি আমাদের কাজের প্রতি অনাগ্রহ সৃষ্টি করেছিল। গত বছর রাজস্ব বোর্ডের একটা যৌক্তিক সংস্কারের বিষয় ছিল, সেই বিষয় নিয়ে আমাদের রাজস্ব বোর্ডের
অধীনস্থ মাঠ পর্যায়ে এবং রাজস্ব বোর্ডের কর্মকর্তা এবং কর্মচারীগণ যে একটা মানে আন্দোলন করেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজেও আমাদের সপক্ষে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু ওই আন্দোলনের এক পর্যায়ে ব্যবসায়ী সম্প্রদায়ের একটা মানে সহযোগিতায় ব্যবসায়ী সম্প্রদায় একটা মধ্যস্থতা করেন এবং সেই মধ্যস্থতায় দেখা যায় যে আন্দোলন থেকে সবাই আসলে সরে আসে এবং সবাই আবার মাঠের কাজে যায়। তখন একটা কথা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে কারো বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেওয়া হবে না, যাতে আমরা নির্ভয়ে কাজ করতে পারি। বাস্তবে সেটা হয়নি। বাস্তবে সেটা হয়নি। কি হলো, আমরা কাজে ফিরে গেলাম, কিন্তু আমাদের সবচেয়ে বেস্ট লট অফিসার্স যাদের আমরা বলি, সেই দক্ষ এবং যোগ্য অফিসারদের একটা বড় অংশকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হলো, পদোন্নতি বঞ্চিত করা হলো, তাদেরকে সাময়িক বরখাস্ত করা হলো, বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হলো এবং দুদকে নাম প্রেরণ করা হলো। এবং দুদকে আমাদের যেসব অফিসারদের নাম প্রেরণ করা হয়েছে, আমরা শুরু থেকেই জানি দে আর সো গুড অ্যান্ড তার ইন্টিগ্রিটি লেভেল কত ভালো। এই ঘটনার পর থেকে সব জায়গাতে একটা ভীতি, আচ্ছা আমি কাজ করব, আমাকে আমার সিনিয়র সাপোর্ট দিবে তো, না আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়টাতে কিন্তু একটা জাস্ট সম্পূর্ণ একটা থুবড়ে পড়া, রাজস্বের থুবড়ে পড়া অবস্থার সৃষ্টি হয়। এখন এই সকল যোগ্য যে অফিসাররা আছে তাদের স্যার দ্বন্দ্ব বহাল রেখে তাদের কাছ থেকে যে রাজস্ব আদায়ের আলটিমেট পোটেনশিয়ালিটি, এটা তো স্যার রাজস্ব বোর্ড পাচ্ছে না। এতে কে বঞ্চিত হয়েছে? সে বঞ্চিত হচ্ছে আমার দেশ। আমরা দেশ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এবং 25-26 অর্থ বছরের লাস্ট 4 মাসে রেকর্ড সংখ্যক রাজস্ব আদায় হলেও প্রথম 8 মাসের যে রাজস্ব গ্যাপ, সেই গ্যাপের ফলে 87,524 কোটি টাকার রাজস্ব গ্যাপ হয়েছে আমাদের লক্ষ্যমাত্রার সাথে আদায়ের। এই সঠিক এবং সর্বোচ্চ রাজস্ব আদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখতে এই যে কর্মকর্তাদের যে এই পীড়াদায়ক মানসিক পরিস্থিতি থেকে আমাদের মুক্ত করা বিনীত অনুরোধ জানাচ্ছি। এখানে স্যার কর্মকর্তাদের এই পরিস্থিতি থেকে সম্পূর্ণ ক্ষমা প্রাপ্তির বা দ্বন্দ্ব মৌকুফের প্রক্রিয়াটি আপনার সানুগ্রহ উদ্যোগে সম্পন্ন হবে, এটা স্যার আমাদের ছোট বড় সবার প্রত্যাশা। আমাদের এই দ্বন্দ্বপ্রাপ্ত কর্মকর্তাদের দ্বন্দ্ব সম্পূর্ণ মৌকুফ করে আপনার সরকার মহানুভবতার পরিচয় দিবে বলে আমরা দৃঢ়ভাবে সবাই বিশ্বাস করি। আমরা দেশের তরে কাজ করি। আমরা কখনোই স্যার নিজেদেরকে 9টা-5টার মধ্যে সীমাবদ্ধ রাখি না। আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখতে আমাদের কাস্টম হাউসগুলো, শুল্ক স্টেশনগুলো অলমোস্ট 24 ঘন্টায় কাজ করে। করোনাকালীন সময়ে কিন্তু স্যার আমরা প্রমাণ করেছি যে আমরা মৃত্যুকে ভয় করি না রাজস্ব আদায় করতে। আমরা দেশের তরে আমাদের জীবনকে তুচ্ছ জ্ঞান করি এবং ওই সময় দায়িত্বরত অবস্থায় আমাদের অনেক অফিসার স্যার মারা গিয়েছেন। আমরা স্যার অঙ্গীকার করতে চাই যে আমরা 6,04,000 কোটি টাকার যে রাজস্ব লক্ষ্যমাত্রা আমাদেরকে দেয়া হয়েছে, আমরা স্যার সেটা অর্জন করে দেখাবো। আমরা স্যার অর্জন করবই, কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমরা আমাদের মনে এবং মননে সবসময় আমাদের দেশকে রেখেছি। আমরা বিশ্বাস করি স্যার, কর দিয়ে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আপনাকে অশেষ কৃতজ্ঞতা এবং সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি মাত্র আমাদের রেভিনিউ ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা একটি বিষয় উল্লেখ করেছেন। আমি জিজ্ঞেস করলাম অর্থমন্ত্রী এবং চেয়ারম্যান সাহেবকে, এনবিআর চেয়ারম্যানকে, যে বিষয়টি আমি চিন্তা করে রেখেছিলাম যে অ্যাড্রেস করব আমার বক্তব্যে, তবে যেহেতু বিষয়টি প্রথমেই সামনে আসলো,
সেজন্য সংক্ষেপে আমি আমার মনে হয় বিষয়টিকে আমরা অ্যাড্রেস করতে পারি এই মুহূর্তে। দেখুন, আমি এটি সকলের উদ্দেশ্যেই বলছি, বিশেষ করে এনবিআর এর যারা কর্মকর্তা আছেন এখানে সকলকে। একটি ঘটনা ঘটেছে, এটা আমরা সবাই জানি। আমাদের সরকারের যেটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, আমি অতীতে পিছনে যেতে চাই না, সামনে যেতে চাই আমি, এবং সেজন্যই আমরা সকলকে নিয়ে সামনে বাড়তে চাই। আমাদেরকে যদি সামনে এগোতে হয় তাহলে আমাদেরকে সকলকে একত্রিত কাজ করতে হবে, একত্রে যেতে হবে। আপনি যেটা বক্তব্যটা যেটা বিষয়টা তুলে ধরলেন, এটাকে যদি কিছুটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর আমি চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে, দেখুন, সমস্যা তো থাকবেই। একটি দেশে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রি বা বিভিন্ন ডিপার্টমেন্টস আছে। স্বাভাবিকভাবে আমরা যেহেতু মানুষ, আমাদের বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকবেই। গভর্নমেন্টও বিভিন্ন রকম পলিসি নিবে, এবং পলিসিগুলা কম বেশি সবার স্বার্থ বিবেচনা করেই নিবে। তো এখন এই পুরো বিষয়টাকে যদি আমরা কিছুটা এইভাবে চিন্তা করার চেষ্টা করি, দেখুন, একটি সংসারের মতন, পুরো দেশটা একটি ফ্যামিলির মতন, সংসারের মতন। ফ্যামিলিতেও বিভিন্ন সদস্য থাকেন। এখন ফ্যামিলিতে বাবা মা মূল দুটি ক্যারেক্টার, আমরা যদি এভাবে চিন্তা করি। সমস্যা ওনাদেরও থাকে, সুবিধা অসুবিধা ওনারও থাকে, কিন্তু ওনারা যদি স্ট্রাইক করে বসে তাহলে কি সংসার চলবে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, একটা গভর্নমেন্টের একটা রিজ স্পন্দন বা হার থাক, যে কয়টিকে বুঝায়। রেভিনিউ ডিপার্টমেন্ট এরকম আপনাদের সমস্যা ছিল, আপনারা রেইজ করেছেন। তবে যেহেতু আমি বললাম যে আমরা সকলকে নিয়ে এগোতে চাই, যেটি অতীতে হয়ে গেছে, আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে, এবং আমরা চাই সকলকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার্স আছেন, তাদেরকে আরও বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরও বেশি কন্ট্রিবিউট করতে পারেন, এবং সেই কারণে যেই পরিবেশ তৈরি করা দরকার, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। ধন্যবাদ। হ্যালো, এনিবডি? সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় উপদেষ্টা মহোদয়, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শাকিলা পারভিন, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের একজন অতিরিক্ত কমিশনার। বর্তমানে কাজ করছি ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের স্ট্রেংথেনিং ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন প্রজেক্টে। সম্মানিত প্রধানমন্ত্রী, আমরা অত্যন্ত আনন্দিত এই রাজস্ব সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের কথা আপনার কাছে বলার সুযোগ পেয়েছি। জাতীয় রাজস্ব বোর্ড ও এর আওতাধীন মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই পর্যায়ে জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, সুপারিশ ও প্রত্যাশা সম্পর্কে বলার জন্য যে সুযোগ আমাকে দেওয়া হলো, সেজন্য অশেষ কৃতজ্ঞতা। চ্যালেঞ্জ বলার আগে যেটা বলতে চাই, জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী প্রকৃতপক্ষে কর্মস্পৃহায় উজ্জীবিত। প্রতি বছর রাজস্ব আদায়ের যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধি তার প্রমাণ রাখে। আমাদের এই কর্মস্পৃহা অটুট থাকলে আমাদের 2026-27 অর্থ বছরের যে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, নিশ্চয়ই আমরা সেটা আদায় করতে পারব বলে আমাদের বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী, কাস্টমস, ভ্যাট ও আয়কর অনুবিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সারা দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় কাজ করছে। আমাদের খুব সাম্প্রতিক সময়ে কিছু এক্সপ্যানশনও হয়েছে।
আমরা আমাদের আজকের যে ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে সেখানে দেখেছি, সেই একই সাথে আমাদের আহ্বায়ক মহোদয়, আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের বক্তব্যেও উঠে এসেছে যে আমাদের রাজস্ব আদায়ে প্রতি 100 টাকা আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের পরিচালন ব্যয় মাত্র 21 পয়সা। এই 21 পয়সা আসলে কি কারণে, সেটা আমরা আমাদের লজিস্টিক সাপোর্টস এবং ইনফ্রাস্ট্রাকচারে আমাদের যে সুবিধা অপ্রতুল তারই প্রমাণ রাখে। সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়, আমাদের বিভিন্ন সময়ে রাজস্ব আদায় কার্যক্রমে আমাদের যে অডিট কার্যক্রম পরিচালনার জন্য কারখানা পরিদর্শন, সেই সাথে বিভিন্ন নিবারক কার্যক্রম, অ্যান্টি স্মাগলিং অ্যাক্টিভিটিস, ইটের ভাটার রাজস্ব আদায় বিভিন্ন সময়ে মাঠ পর্যায়ের দুর্গম এলাকাতে যেতে হয়। এক্সপ্যানশনের কারণে আমাদের গাড়ি এবং অন্যান্য লজিস্টিকের সুবিধা থাকা অত্যন্ত প্রয়োজন। জাতীয় রাজস্ব আহরণে ত্বরান্বিত করতে আমাদের এই লজিস্টিক এবং ইনফ্রাস্ট্রাকচার সুবিধা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। যানবাহন সুবিধার পাশাপাশি আরও একটা যে বিষয় বলতে হয় যে আমাদের মাঠ পর্যায়ের ম্যাক্সিমাম অফিসগুলোই পরিচালিত হচ্ছে ভাড়া বাড়ি এবং বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার কম নিয়ে। এই সময়ে দেখা যায় যে আমাদের কার্যক্রম যেগুলো সেন্সিটিভ কিংবা আমাদের যে সকল ফাইল ক্লাসিফাইড ডকুমেন্টস অথবা ক্লাসিফাইড ইনফরমেশনগুলো বহন করছে, সেগুলোর কিছুটা সেন্সিটিভ ইস্যুসগুলো আমরা ডিল করি। এই ক্ষেত্রে বলা যায় যে যদি আমাদের স্থায়ী অফিস ভবন নির্মাণের জন্য মাঠ পর্যায়ে সুবিধা যেগুলো আছে, যেরকম জমি অধিগ্রহণের যে সময় বেশি লাগে, সেই সমস্ত কার্যক্রম ফ্যাসিলিটেশনের মাধ্যমে রাজস্ব আদায়ের কার্যক্রমকে ত্বরান্বিত করা যেতে পারে। কাস্টমস বিভাগের কার্যক্রমে ত্বরান্বিতকরণের ক্ষেত্রে বলা যেতে পারে ট্রেড ফ্যাসিলিটেশন এবং একই সাথে প্যাসেঞ্জার মুভমেন্ট ফ্যাসিলিটেশনের জন্য কাস্টমস মডার্নাইজেশনের ক্ষেত্রে স্ক্যানার ক্রয় এবং নন ইন্ট্রুসিভ ইন্সপেকশন ইনস্ট্রুমেন্টস যেমন মোবাইল ভ্যান স্ক্যানার, প্যালেট এবং পার্সেল স্ক্যানার, এগুলো ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট অথরিটি যথাযথ বাজেট বরাদ্দ দিয়ে রাজস্ব প্রশাসনের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ে কাজ করার এই সময়কালে দেখেছি যে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণের আমাদের সাধারণ জনগণের কাছে যে অ্যাকসেপ্টেন্স লেভেল, সেটা কিছু চ্যালেঞ্জিং সবসময় আমাদের জন্য আমরা ফেস করে থাকি। আসলে এটা হয় যে আমরা খেয়াল করেছি আমাদের সারা বছরব্যাপী যে কার্যক্রম, সেই কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরা আর আমাদের এই কার্যক্রম আমরা তাদের কাছে কিভাবে প্রেজেন্ট করব, সেইখানে যেন একটা গ্যাপ সবসময় রয়ে যায়। তো জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণের যেমন উচিত এই গ্যাপ কমানোর চেষ্টা করা, সেই একই সাথে সরকারের অন্যান্য প্রশাসনিক সংস্থারও জাতীয় রাজস্ব বোর্ডের সারা বছরব্যাপী যে পারফরমেন্স তা সাধারণ জনগণের কাছে তুলে ধরার প্রচেষ্টা আমরা আশা করি। মাননীয় প্রধানমন্ত্রী, সব শেষে যেটা বলতে চাই সেটা হলো এই রাজস্ব সম্মেলন প্রতি বছর হলে রাজস্ব প্রশাসনে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীর মধ্যে যে কর্মোদ্দীপনা এবং কর্মচাঞ্চল্য তৈরি হবে, তা রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। খুব সম্ভবত এখানে আপনারা যারা এনবিআর থেকে উপস্থিত আছেন, দেশের রাজস্ব সহ অর্থনৈতিক পুরো বিষয়টার কি অবস্থা বা গত এক যুগ কেমন ছিল, কি ছিল, কিভাবে হয়েছে, এটা আমরা যারা এনবিআর সাথে সম্পৃক্ত না, আমাদের থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন। আপনি আপনাদের ডিপার্টমেন্টের কিছু ফ্যাসিলিটির কথা বলেছেন, অবশ্যই সেটা প্রয়োজন আছে, সেই জিনিসটা অবশ্যই প্রয়োজন আছে, কারণ আপনার এফিসিয়েন্সি বাড়াতে হলে তো আপনার সাপোর্টিং কতগুলো বিষয় প্রয়োজন আছে। তবে একই সাথে বোধহয় আমাদেরকে এটাও একটু বিবেচনা করতে হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রয়োজন ছাড়া যেখানে যেখানে প্রয়োজন নেই, আমরা চেষ্টা করছি, আপনারাই এর ভিতরে আছেন, আমরা চেষ্টা করছি সরকারের অনেক জায়গা থেকে অনেক খরচ কমিয়ে ফেলতে, যেগুলো আমাদের কাছে মনে হয়েছে প্রয়োজন নেই। এরকম অনেকগুলো জায়গা দেখছি আমরা খরচ হচ্ছে, সেখান থেকে পাবলিক মানে এক্সপেন্ডিচারটা আমরা কমানোর চেষ্টা করছি। তবে অবশ্যই যেখানে প্রয়োজন আছে সেখানে তো অবশ্যই অর্থ ব্যয় করা, যেখানে যেই ফ্যাসিলিটি বা যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা আমরা অবশ্যই করব, যে সাপোর্টটা দরকার। তবে যেহেতু এই সকল কিছুই হবে ট্যাক্স পেয়ারের পয়সা দিয়ে, এবং এটার ট্যাক্স পেয়ারের কাছ থেকে
তার যেটা প্রযোজ্য ট্যাক্স যেটা সে সরকারকে রাষ্ট্রকে দেবে, এটাকে সুন্দর করে তার কাছ থেকে আদায় করে নিয়ে আসার দায়িত্বটা তো আপনাদেরকেই পালন করতে হবে। আপনি একটা কথা সঠিকভাবে বলেছেন, আপনাদেরকে এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। যেহেতু এটা ডিসকাশন, আজকের এই অনুষ্ঠানটি এরকম, সেই জন্য আমি মনে করি যে এরকম অনেক কিছুর আমাদের একটা অনেক জায়গায় অনেকভাবে অনেক পারসেপশন তৈরি হয়েছে, যেটার জন্য আমরা অনেকেই হয়তো দায়ী নয়, রং কতগুলো পারসেপশন তৈরি হয়েছে, সেটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। সেজন্যই আমরা বারে বারে বলার চেষ্টা করছি, বর্তমান সরকার বারে বারে বলার চেষ্টা করছে যে আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, সকলে মিলে আমরা একটা পরিবর্তনের চেষ্টা করি, যে এই পরিবর্তনটাকে সকলে ভালো পরিবর্তন বলবে। এখানে আমাদের সকলের কন্ট্রিবিউট করার মতন অবস্থান আছে, কন্ট্রিবিউট করার মতন স্পেস আছে। আসুন আমরা সকলে মিলে কাজ করি। আমরা সকলে মিলে যদি যার যার যেটা কাজ দায়িত্ব সেটা যদি সঠিকভাবে পালনের চেষ্টা করি, সেখানেই আমরা চেঞ্জটা আনতে পারবো। এক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা সরকারকে দয়া করে সহযোগিতা করবেন। ধন্যবাদ। তবে এখানে যে মূল একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে, যেটা বললাম, একটা রং পারসেপশন আছে যে এনবিআর মানুষের উপরে ট্যাক্সের জন্য প্রেশার করে। এটা যেভাবেই হোক একটা ভুল ভ্রান্ত ধারণা আছে। এখানে প্রত্যেকে এগিয়ে আসতে হবে, যারা ট্যাক্স দিবেন ওনাদেরকেও যেরকম সহযোগিতা করতে হবে, ওনাদের উপরে যাতে ট্যাক্স পেয়ার যারা তাদের উপরেও যাতে কোনো রকমের প্রেশার না হয়, কিন্তু একই সাথে ওনারা অনুপ্রাণিত হয়, মানুষ যাতে অনুপ্রাণিত হয় যে ঠিক আছে আমার ট্যাক্সটা দিতে হবে, আমার ট্যাক্সটা দিলে আমরা স্বাস্থ্য সেবা পাবো, ট্যাক্সটা দিলে আমাদের সন্তানরা এডুকেশনের সুবিধা পাবে, ট্যাক্সটা দিলে আরও সোশ্যাল বেনিফিট, অর্থাৎ মানুষের জন্য সরকার বা রাষ্ট্র বিভিন্ন ভালো কাজের উদ্যোগ গ্রহণ করবে। এই বিষয়গুলো যাতে মানুষের মধ্যে আসে, সেই জন্য আপনাদেরকেও মনে হয় একটু এই ব্যাপারেও মনোযোগী হতে হবে, আমাদের সকলকেই হতে হবে। ধন্যবাদ। হ্যাঁ, মাইক প্লিজ, মাইক্রোফোন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আসলে অনেক স্টল করেছি, যেখানে আপনারা জানেন যে আমরা ট্যাক্স, কাস্টমস, ভ্যাটের যে কার্যক্রমগুলো হয় শুরু থেকে শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এবং অভ্যাগত অতিথিদের দেখাবো। একটু সংক্ষেপে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, উপস্থিত সম্মানিত মন্ত্রীবর্গ এবং উপস্থিত অভ্যাগতবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাফর ইমাম, আমি প্রথম সচিব কর নীতি এবং আন্তর্জাতিক কর হিসাবে কর্মরত রয়েছি জাতীয় রাজস্ব বোর্ডে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ধারাবাহিকভাবে অর্থায়ন প্রয়োজন, এটা অনস্বীকার্য, এবং সেইটার জন্য জাতীয় রাজস্ব বোর্ড সরকারিভাবে ডেজিগনেটেড একটা প্রতিষ্ঠান, যার দায়িত্ব হচ্ছে সেই অর্থায়নের ব্যবস্থা করা। এই অর্থায়নটা করার জন্য এটা গেল এনবিআর এর একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে সে ট্রেড ফ্যাসিলিটেটর হিসাবেও কাজ করে, দেশে বিনিয়োগ, বাণিজ্য, টেকনোলজি ট্রান্সফার, লোকাল ডোমেস্টিক মার্কেট গ্রোথ, এই গোটা জিনিসটার মেকানিজম ডিভাইসিংয়ের জন্য এনবিআর এর একটা রোল আছে। এবং গত এক দশকে আমরা ইন্ডাস্ট্রিয়াল থার্ড রেগুলেশন ক্রস করছি, ফোর্থ রেগুলেশনের মাঝামাঝি এই পর্যায়ে আমাদের ডোমেস্টিক যে এন্টারপ্রেনারশিপ, এটাকে ডেভেলপ করার জন্য আমাদের এনবিআর এর একটা ভালো রোল থাকার কথা, যেটা গ্লোবালি প্রত্যেক দেশের রেভিনিউ ডিপার্টমেন্ট প্লে করে। আমার দেশে এটা সামহাও আমরা করতে পারছি না, এই কারণে আমাদের রিফর্মের কথা আছে, আমাদের বিভিন্ন ধরনের অভিযোগেরগুলো কথা আছে। এনবিআর, মাননীয় প্রধানমন্ত্রী, এনবিআর প্রতি বছরই কিন্তু রিফর্মের মধ্যে দিয়ে যায়, কারণ প্রতি বছর বাজেট হয়, বাজেটে আমরা প্রচুর চেঞ্জেস নিয়ে আসি, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস অফ রিফর্ম। বাট এখন গোটা গ্লোবালি যেহেতু এই একটা ইন্টারকানেক্টিভিটি এতটা বেড়ে গেছে যে আমাদের বিজনেস মডেল চেঞ্জ হয়ে গেছে, আমাদের বিজনেস স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, আমাদের বিজনেস ফিলোসফিও চেঞ্জ হয়ে গেছে। এখন এই গোটা জিনিসটার পরিপ্রেক্ষিতে এনবিআর এর নিজের একটা কাস্টমাইজেশন দরকার। ঠিক একইভাবে আমার ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আমার ক্রস বর্ডার ট্রানজ্যাকশন প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং এটা বিবর্তিত হয়ে গেছে।
গ্লোবালি যে স্ট্যান্ডার্ড আছে, আমি তো আমার দেশের ট্যাক্সিং পারপাসে বিজনেস, ইকোনমিক অ্যাক্টিভিটি এবং ট্রানজ্যাকশন অ্যাক্টিভিটিকে তো বন্ধ করে রাখতে পারবো না। দ্যাটস ওয়াই আমাদের রিফর্ম একটা 360 ডিগ্রি রিফর্ম দরকার। এখন এই রিফর্মের বিষয়ে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের সকল কর্মচারী কর্মকর্তারা কিন্তু অন সেম পেজ, উই ওয়ান্ট রিফর্ম। স্যার, এখন একটা বিষয় হয় রিফর্ম এবং ডিফর্ম, এই দুটার মধ্যে হেয়ারলাইন ডিফারেন্স আছে। একটা রিফর্ম, একটা প্রতিষ্ঠানের রিফর্মের জন্য সচরাচর ব্যাপারে দেখা যায় যে 6-7টা পিলার এবং প্রতিটা পিলারের এগেস্টে 7-8টা কম্পোনেন্ট, ইন টোটাল 35-40টা কম্পোনেন্ট নিয়ে একটা রিফর্ম ম্যাট্রিক্স তৈরি করা হয়। এবং এই রিফর্ম ম্যাট্রিক্সটা গ্র্যাজুয়ালি প্রায়োরিটি ভিত্তিতে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মে এটাকে মিট করা হয়। আমি একটা এক্সাম্পল দিতে পারি স্যার, যেমন আমাদের অপারেশনাল যদি পিলারের যদি আমি তার ম্যাট্রিক্সটা চিন্তা করি, স্যার আমাদের রিফর্মে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ যে বটলনেক আছে, আমাদের যে হিউম্যান রিসোর্স অপটিমাইজেশনের জন্য আমরা কি ডাইরেক্ট এই রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনটা, এটা কি ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্সের যে গতানুগতিক ফিলোসফি সেটাতেই থাকবো, নাকি গত 20 বছরে আপ টু থাইল্যান্ড থেকে শুরু করে যদি আমি যেতে থাকি, যেতে যেতে জাপান পর্যন্ত যাই, এবং একই সাথে আমি যদি পশ্চিমে যেতে থাকি, মোস্ট অফ দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ এরা এখন ডাইরেক্ট এই রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনটাকে ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সভাবে চিন্তা না করে ডোমেস্টিক ট্যাক্স এবং কাস্টমস এইভাবে চিন্তা করে। তো এইটাতে যাব না কোনটাতে যাব? উই নিড অ্যানালাইসিস অ্যান্ড ডেটা ড্রিভেন অ্যান্ড ফ্যাক্টস ড্রিভেন থিংস। এটা গেলো একটা ইস্যু স্যার। সেকেন্ড ইস্যুটা হচ্ছে যে আমাদের একটা করদাতাদের সাথে আমাদের রেভিনিউ ডিপার্টমেন্টের অফিসারদের কোনো এক জায়গাতে যেন একটা গ্রে এরিয়া আছে, যেটা পরস্পরকে অবিশ্বাসের একটা জায়গা আছে। এটা আমাদেরও ভালো লাগে না। তা বিইং এ পলিসি, আমি যেহেতু পলিসিতে কাজ করি এবং বোর্ডে বিভিন্ন ডেস্কে আমি কাজ করতে গিয়ে আমি দেখছি যে স্যার আসলে ইস্যুটা আমাদের এন্ডে, কারণ বিজনেস অ্যাক্টিভিটি ইট বিকাম সো অ্যাডভান্স, ইট বিকাম সো কমপ্লিকেটেড, যে আমাদের এটাকে কোপ আপ করার জন্য যে কন্টিনিউয়াস ট্রেনিং দরকার, এবং এই ট্রেনিং কিন্তু গতানুগতিক ট্রেনিং, স্পেশালাইজড ট্রেনিং। এই স্পেশালাইজড ট্রেনিং ক্যালেন্ডার ভিত্তিক আমরা কখনোই করার চেষ্টা করি না, আমরা অ্যাডহক ভিত্তিতে ট্রেনিং করি, এবং এই ট্রেনিংটাতে আর যাই হোক অফিসারকে ওই পরিমাণ মেন্টাল কনফিডেন্স দেয় না যে সে আসলে আউট অফ দ্য বক্স, হ্যাভিং ইন দ্য পারভিউ অফ দ্য ল, হি ক্যান ডু এনি টাইপ অফ লিগাল ডিসিশনস। একই সাথে আমাদের করদাতার এন্ডে আমরা দেখছি যে ওই এন্ডেও আসলে এক নলেজ গ্যাপ আছে, এবং এইটার ফলে আসলে হাউ টু গেট আউট অফ দিস ইকুয়াগমায়ার সিচুয়েশন। আমার কাছে মনে হয় স্যার আমাদের যে রুলস রেগুলেশনস আছে, এটা রেগুলারলি ভিত্তিতে নোটিফিকেশন আকারে, SMS আকারে যেতে পারে। আমরা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, গুগল প্ল্যাটফর্ম, হোয়াট এভার মেবি, উই ক্যান ইউজ ইট এক্সস্টিভলি অ্যান্ড কম্প্রিহেন্সিভলি। এগুলোকে এক্সস্ট করতে হবে। আমাদের এডুকেশন সিস্টেমে যদি আমরা এটাকে অ্যাকোমোডেট করি, এইভাবে যদি করি স্যার, এই গ্যাপটা আমাদের পূরণ হবে। ধন্যবাদ স্যার আপনার ধৈর্য ধরে শোনার জন্য। আসসালামু আলাইকুম স্যার। বাংলাদেশ জিন্দাবাদ। জি, ধন্যবাদ আপনার মতামতের জন্য। তবে আমার কাছে মনে হয়েছে আপনার সবগুলো আপনার মতামতটা শুনে যে আপনার আসলে মতামত এবং প্রশ্নের ভিতরেই বোধহয় আপনার উত্তরটা আপনি নিজেই দিয়ে দিয়েছেন খুব সম্ভবত। রিফর্মের কথা বলেছেন, দেখুন রিফর্ম তো আর বাতি সুইচ না যে অফ করব অন করব। স্বাভাবিকভাবে সূর্যের আলো যেরকম ধীরে ধীরে উঠতে থাকে, রিফর্মটাও গ্র্যাজুয়ালি হবে, নাহলে মানুষ কোপ করতে পারবে না। আর অন্য যেই বিষয়টা আপনি বললেন, গ্রে লাইন একটা আছে, এটার দায়িত্ব মনে হয় গ্রে লাইনটাকে মুছে দেওয়ার দায়িত্ব আমি যতটুকু বুঝি এটা আপনাদের পক্ষ থেকে নিতে হবে, এই উদ্যোগটা আপনাদেরকে নিতে হবে। আর আরেকটা বিষয় গেল যেটা বিভিন্ন প্রশিক্ষণ বা ট্রেনিংয়ের যে বিষয়টা আপনি বললেন, উল্লেখ করলেন, আমি মনে করি যে এটাও উদ্যোগ এনবিআর এটা গ্রহণ করতে পারেন। আর অন্য যেই বিষয়টি আপনি বলেছেন যে কী ধরনের ট্যাক্স সিস্টেম হবে, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, এটা নিশ্চয়ই এক্সপার্টস যারা আছেন
আমি তো রাজনীতিবিদ, আমার এই ব্যাপারে তো আর এক্সপার্টিস নেই। তবে যারা এই ব্যাপারে অর্থনীতির এইসব ব্যাপারে বা ট্যাক্সেশনের ব্যাপারে যারা এক্সপার্ট আছেন, ওনারা বসে অলরেডি বোধহয় একটা এরকম ট্যাক্স পলিসি নিয়ে যারা কাজ করবে এক্সপার্টসরা, নিশ্চয়ই ওনারা এটা বিভিন্ন বিষয় অ্যানালাইসিস করে রিপোর্ট দিলে তখন সরকার সেটার উপরে ভিত্তি করে ডিসিশন নিতে পারবে। থ্যাংক ইউ। আসলে অনুষ্ঠান একটু ডিলে হয়ে গেছে, অলরেডি আমাকে নোটিস করা হয়েছে। তো মত বিনিময় পর্বে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মতামত ধৈর্য সহকারে শোনার জন্য এবং অত্যন্ত মূল্যবান দিক নির্দেশনা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাচ্ছি ধন্যবাদ এবং এই পর্বের শেষ পরবর্তী পর্বে যাওয়ার জন্য আমি এমসিকে অনুরোধ করছি। ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, সরকারি কোষাগারে জমাকৃত রাজস্বের প্রতিটি টাকা কারো জীবনে নিরাপত্তা, কারো কাছে আশ্রয়, কারো কাছে চিকিৎসা, কারো ঘরে দুবেলা দুমুঠো ধোঁয়া ওঠা গরম ভাত, আর অনেকের কাছে ভেঙে পড়া জীবনের ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়ানোর অমিত সম্ভাবনা। কাজেই রাজস্বই উন্নয়নের ভিত্তি, রাজস্বই রাষ্ট্রের শক্তি, আর রাজস্বের শক্তিতেই লেখা হবে সমৃদ্ধ আগামী। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় উপদেষ্টা অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় জনাব রাশেদ আল মাহমুদ তিতুমির মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদানের